নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি শুরু করার আগে একটি সুখবর দিতে চাইব। আপনারা নিশ্চয়ই জানেন যে গত মার্চ মাসের 2 তারিখে গুরুশ্রেষ্ঠ শুক্র বকরি হয়েছিলেন, কিন্তু গত 13 এপ্রিল তিনি মার্গী হয়েছেন। তার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নিঃসন্দেহে আগামী 1.5 মাস একটি আশীর্বাদ স্বরূপ সময়। এটি কর্কট রাশির নবম ঘর, আর নবম ঘর হল ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এবং গুরুজনার আশীর্বাদের ঘর। শুক্রকে সৌন্দর্য, প্রেম, সম্পদ ও বিলাসিতার প্রতীক হিসাবে ধরা হয়। যখন শুক্র তার বক্রগতি শেষে মার্গী গতি হয়ে যায়, তখন সে সুখ, সমৃদ্ধি ও শুভতা বয়ে আনে। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ 2টি শুভ যোগ তৈরি হচ্ছে। এক হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এবং মালব্য যোগ। এই যোগগুলো সৌভাগ্য, সম্মান ও আভিজাত্যের ইঙ্গিত দেয়। আগামী 1.5 মাসে পরিবারে শুভ কিছু ঘটতে পারে। নতুন গাড়ি কেনা, গৃহপ্রবেশ এবং বিবাহ বা সন্তান লাভের মতো আনন্দ সংবাদও আসতে পারে। পিতামাতার আশীর্বাদ এবং গুরুজনের সান্নিধ্য আপনার মনকে শান্তি দেবে। এই সময় আপনি হঠাৎ করে অনুভব করতে পারেন আপনার বিশ্বাস যেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে একটি নতুন পথের দিকে। বহুদিন ধরে যেটা স্বপ্ন ছিল সেটা যেন সামনে এসে দাঁড়াচ্ছে, বাস্তব হয়ে উঠতে চাইছে। যারা বিলাসবহুল পণ্য, মেকআপ, সিনেমা, শিল্প, ডিজাইন বা হসপিটালিটি শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য সময়টি দারুণ। ব্যবসায় সম্প্রসারণ, নতুন প্রজেক্ট শুরু কিংবা উচ্চাভিলাষী সিদ্ধান্ত গ্রহণে ভাগ্য আপনার পাশে থাকতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্ক নিয়ে যদি বলা যায়, দাম্পত্য জীবনের সম্পর্ক আরও গভীর ও মধুর হতে পারে। প্রেমের সম্পর্কে আবেগের পাশাপাশি বিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে। আবার কেউ কেউ ভালোবাসার বন্ধুর সাথে দূর ভ্রমণে যেতে পারেন। এছাড়াও যারা আধ্যাত্মিক ব্যক্তি রয়েছেন, তারাও এই সময়ে একটি আত্মিক ও আধ্যাত্মিক দিকে আকৃষ্ট হতে পারেন। ধর্মীয় কাজে অংশগ্রহণ, গুরুদর্শন বা তীর্থভ্রমণের সম্ভাবনাও রয়েছে। এবার আমরা এগিয়ে যাব মূল বিষয়বস্তুর দিকে। আপনারা জানেন যে গত 29 মার্চ শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছেন। আর এই মীন রাশি হচ্ছে আপনার নবম ঘর। আর এই নবম ঘরকে ভাগ্যের ঘরও বলা হয়। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং পিতার প্রভাবকেও নির্দেশ করে। শনিদেব যখন নবম ঘরে অবস্থান করেন, তখন এটি আপনার আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে। তবে ধৈর্য বজায় রাখা উচিত, কারণ এই সময় আপনি যা কিছু অর্জন করতে চাইবেন তা কিন্তু ধীরে ধীরে আসতে পারে। এই অবস্থানে শনিদেব আপনার জীবনের দার্শনিক এবং আধ্যাত্মিক প্রশ্নগুলোর ওপর মনোযোগ নিবদ্ধ করতে পারেন। তবে ধৈর্য রাখতে হবে এবং আপনি যে পথে হাঁটছেন তা অত্যন্ত ধীরে ধীরে ফলপ্রসূ হতে পারে। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার একাদশ ঘরে। যে সময় একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, শনিদেবের দৃষ্টি যখন একাদশ ঘরে পড়ে, তখন এটি আপনার বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক এবং আর্থিক লাভের নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে খুব দ্রুততার সাথে যদি আপনি ভাবেন, সেটা কিন্তু নাও হতে পারে। এক্ষেত্রে কিছুটা অপেক্ষা আপনাকে করতে হতে পারে। এই সময়ে আপনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠবেন এবং আপনার জন্য নেটওয়ার্ক তৈরি করার সুযোগ থাকতে পারে। এক্ষেত্রে নেটওয়ার্ক তৈরির সুযোগ বলতে বোঝানো হচ্ছে অনেক নতুন নতুন মানুষের সাথে আপনি পরিচিত হতে পারেন, বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। এবং আপনি যদি দীর্ঘদিন ধরে একাকিত্বের মধ্যে রয়েছেন, কোনো গ্রুপ বা গোষ্ঠীর সাথে আপনার সংযোগ হতে পারে। শনিদেবের একাদশ ঘরে যখন দৃষ্টি থাকছে, তখন কারোর মাধ্যমে দীর্ঘমেয়াদী উপকার লাভ করতে পারেন। বিশেষ করে গুরুস্থানীয় বা জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তির দ্বারা কিন্তু লাভ আসতে পারে। যেহেতু একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং সেই সময়েই শনিদেবের দৃষ্টি পড়ছে, আর দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের মধ্যে একটি সমান্তরাল সম্পর্ক রয়েছে, যা অনেক ক্ষেত্রেই নিরপেক্ষ। তাই এই প্রভাবে কিন্তু নতুন উৎস থেকে আয় আসতে পারে, যেমন পরামর্শ দেওয়া, পড়ানো, কাউন্সেলিং, আধ্যাত্মিক সেবা বা জ্ঞানভিত্তিক পেশার মাধ্যমে কিন্তু আপনি আয় করতে পারেন। তবে এই সময় যদি আপনি হঠাৎ লাভের কথা ভাবেন, তাহলে শনিদেবের এই দৃষ্টি নির্দেশ করছে হঠাৎ লাভ নয়, কিন্তু লাভের আগমন একবার শুরু হলে লাভ দীর্ঘস্থায়ী হতে পারে। একই সঙ্গে আপনি ভবিষ্যৎ পরিকল্পনায় গাইডেন্স পেতে পারেন। আপনি যাকে মেন্টর ভাবেন, তিনি এবার সত্যিকারের গাইড হয়ে উঠতে পারেন। একই সঙ্গে যারা ধর্মীয় ব্যক্তি রয়েছেন, ধর্মীয় বা নৈতিক কাজকর্ম থেকে আর্থিক লাভ পেতে পারেন বা এমন কিছু সুবিধে আসতে পারে যা আপনার আধ্যাত্মিক দৃষ্টিকোণকে মজবুত করবে। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে ইতিমধ্যেই কেতুর অবস্থান রয়েছে। শনিদেবের দৃষ্টি যখন তৃতীয় ঘরে থাকে, এটি আপনার যোগাযোগ দক্ষতা, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক এবং আপনার লেখা ও কথা বলার ক্ষমতার ওপর প্রভাব ফেলে। কেতুর অবস্থান এবং শনিদেবের দৃষ্টি আপনার চিন্তা ভাবনাকে আরও গভীর করে তুলতে পারে এবং আপনি পুরাতন বিশ্বাস এবং ধারণাগুলোতে পুনর্মূল্যায়ন করতে পারেন। তবে কেতুর প্রভাব মাঝে মধ্যে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলি সবই সাময়িক।
একই সঙ্গে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ ঘরে। শনিদেবের দৃষ্টি যখন ষষ্ঠ ঘরের দিকে থাকে তখন এটি শত্রু জয়, ঋণ মুক্তি এবং কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুযোগ তৈরি করতে পারে। এই সময় আপনার শারীরিক এবং মানসিক শক্তির পরীক্ষাও হতে পারে এবং এবার থেকে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগী হতে শুরু করবেন। আপনার ধৈর্য এবং পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে আপনি যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারবেন এবং ঋণ বা আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারবেন। কারণ ষষ্ঠ ঘর রোগ, ঋণ, শত্রুর ঘর, আর যেখানে শনিদেবের দৃষ্টি রয়েছে সেখানে আপনি চাইলে নিজেকে নিজের মতন গড়ে তুলতে পারেন। আর সেখানে শনিদেবের দৃষ্টি আপনার শত্রু জয়, ঋণ মুক্তি এবং কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুযোগ তৈরি করতে পারে। আবার গত এপ্রিল মাসের 3 তারিখে মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ আপনার প্রথম ঘরে প্রবেশ করেছেন। আর মঙ্গলের প্রবেশ যখন আপনার প্রথম ঘরে হয় তখন আপনার চেহারা, ব্যক্তিত্ব এবং মানসিক বল দৃঢ়তা পেতে শুরু করে। এ সময় আপনি হবেন সাহসী, প্রত্যয়ী এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী। আপনার আত্মপ্রকাশের দৃঢ়তা থাকবে, নিজের পরিচয় নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। চারপাশে আপনি নিজের শক্তিমত্তা এবং সাহসিকতা ছড়িয়ে দেবেন। স্বাস্থ্য উন্নতি হবে, বিশেষ করে যারা শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু দারুণ সময়। প্রতিকূলতা জয় করার মনোভাব তৈরি হবে, কোনো চ্যালেঞ্জ এলেও আপনি ভয় পাবেন না। একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘরে। মঙ্গল যখন চতুর্থ ঘরে দৃষ্টি দেয় তখন সেটা পরিবারের ভিত শক্ত করে এবং গৃহে শক্তিশালী পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন নতুন গৃহ কেনা বা পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। আবার পরিবারে কিছু তীব্র আলোচনা হলেও আপনি শান্তিপূর্ণভাবে তা সামাল দিতে পারবেন। একই সঙ্গে গৃহস্থালী জীবনে কর্মশক্তি ও উদ্যম আসবে, যা আপনাকে গৃহ ও বাহ্যিক জীবনের মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করবে। একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। আর এই সপ্তম ঘর হচ্ছে আপনার সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘর। আর সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি মানে এখানে আপনি হবেন প্রতিক্রিয়াশীল কিন্তু রক্ষণশীল নন। দাম্পত্যে প্রত্যাশা ও স্পষ্টতা আসবে। আপনি সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থানে থাকবেন। যারা অবিবাহিত তাদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা হতে পারে, যা ভবিষ্যতে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন জুটি বা অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে। আপনি নেতৃত্বের ভূমিকা নিতে চাইবেন। একই সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর গোপন শক্তি এবং রূপান্তরের ঘর। মঙ্গলের দৃষ্টি যখন অষ্টম ঘরে থাকে তখন সেই ঘরে এক নতুন শক্তির উদ্ভব হয়। আর্থিক রূপান্তর বা হঠাৎ কোনো উত্তরণ হতে পারে। বীমা, উত্তরাধিকার বা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা থাকে। ভয়কে জয় করার সাহস পেতে পারেন এবং নিজের ভেতরের শক্তিকে বুঝে যেতে শুরু করবেন। রহস্যময় বা গুপ্তবিদ্যা নিয়ে আগ্রহ বাড়তে পারে এবং এই সময়ে আপনি হয়ে উঠতে পারেন মানসিকভাবে আরও দৃঢ় এবং পরিণত। আগামী কিছুদিনে আপনি হবেন সক্রিয়, উদ্যমী এবং জেদি লক্ষ্য পূরণকারী। যেখানে সবাই থেমে যায় আপনি যেখানে শুরু করবেন নতুন লড়াই, নিজের জন্য, পরিবারের জন্য এবং ভবিষ্যতের সেই দৃশ্যপটের জন্য যা আপনি গড়ে তুলতে চান। আবার গত 14 এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেছেন। সূর্যদেবের এটি উচ্চ অবস্থান। আর কর্কট রাশির জন্য মেষ রাশি হচ্ছে দশম ঘর। দশম ঘরকে বলা হয় কর্মক্ষেত্র, সামাজিক অবস্থান, দায়িত্ব এবং জীবনের উদ্দেশ্যের ঘর। এখানে সূর্যদেবের অবস্থান মানেই আপনার ভেতরের নেতৃত্ব গুণ, আত্মবিশ্বাস ও সম্মান পাবার তাগিদ এবার মাথা তুলে দাঁড়াতে পারে। চাকরি হোক বা ব্যবসা, এখন আপনার বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার সময়। অফিস বা কাজের জায়গায় আপনি স্বীকৃতি পেতে পারেন। নেতৃত্বের সুযোগ আসতে পারে। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে, যা ভবিষ্যতের পদোন্নতির ভিত্তি গড়ে দেবে। একই সাথে আপনার আত্মবিশ্বাসে পূর্ণতা আসবে। নিজের ওপর বিশ্বাস রাখলে অন্যরা আপনাকে অনুসরণ করতে শুরু করবে। চাকরি সংক্রান্ত নতুন প্রস্তাব বা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, বিশেষ করে যারা সরকারি কাজ বা প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত। একই সঙ্গে সূর্যদেবের দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে। সূর্যের দৃষ্টি যখন চতুর্থ ঘরে পড়ে তখন সেটি নিয়ে আসে গৃহস্থালী জীবনে উজ্জ্বলতা, যেমন নতুন কিছু কেনাকাটা, ঘর সাজানো বা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা। এ সময় আপনি উৎসাহ পাবেন। পিতৃস্থানীয় কারোর কাছ থেকে কিন্তু সাহায্যও আসতে পারে। একই সঙ্গে আপনার মানসিক স্থিরতা বাড়বে। কোনো পুরনো দ্বন্দ্ব বা মনোসংযোগের সমস্যা এবারে কাটিয়ে উঠতে পারবেন। সম্পত্তি সংক্রান্ত আলোচনায় আপনি নেতৃত্ব দেবেন এবং ফল আপনার অনুকূলে আসতে পারে। এই সময় কর্কট রাশির জন্য কর্মজীবনে একটি আলো ছড়ানোর সময়। পরিবারের দৃষ্টিতে আপনি হবেন গর্বের কারণ এবং বাইরের জগতেও আপনি নিজেকে স্থাপন করতে পারবেন একজন আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা মানুষ হিসাবে। আবার আগামী 7 মে বুধ আপনার দশম ঘরে প্রবেশ করছেন। একজন প্রাচীন দেবতা বুধ যখন আপনার দশম ঘরে প্রবেশ করেন তখন আপনার কর্মক্ষেত্রে শুরু হয় যুক্তিবাদ, বিশ্লেষণ এবং যোগাযোগের এক নতুন অধ্যায়। এটি এমন একটি সময় যখন আপনার বুদ্ধিমত্তা এবং বাচন শক্তি আপনাকে আলাদা করে তুলবে। চাকরি বা ব্যবসায় বুদ্ধির জোরে আপনি সমস্যার সহজ সমাধান খুঁজে পেতে পারেন। প্রেজেন্টেশন, মিটিং, ইন্টারভিউ বা ক্লায়েন্টের সাথে আলাপচারিতায় আপনার কথা হবে পরিপক্ক এবং প্রভাবশালী।
যারা লেখালেখি, মিডিয়া, শিক্ষা, পরামর্শ, আইটি বা হিসাব নিকাশের পেশায় যুক্ত, তাদের জন্য এটি হতে পারে এক দারুণ অগ্রগতির সময়। বুধের উপস্থিতি মানেই আপনার কাজের প্রতি মনোযোগ, বিশ্লেষণ ক্ষমতা এবং পরিস্থিতির জটিলতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক গুণে বেড়ে যায়। আপনি পরিশ্রমের পাশাপাশি চতুরতাও কাজে লাগাবেন, যা কর্মক্ষেত্রে আপনাকে এনে দিতে পারে এক বিশেষ স্থান। একই সঙ্গে বুধের দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘরে। বুধের দৃষ্টি যখন চতুর্থ ঘরে পড়ে, তখন আপনার গৃহ, মাতৃস্থানীয়, আবাসন ও মানসিক শান্তি নিয়ে ইতিবাচক প্রভাব আসে। বাসস্থানে পরিবর্তন, নতুন ফার্নিচার বা সাজসজ্জা নিয়ে ভাবতে পারেন। পরিবারের সঙ্গে সহজ ও স্বচ্ছ যোগাযোগ তৈরি হতে পারে, যেটি মানসিক শান্তি এনে দেবে। পারিবারিক কোনো সমস্যার জট খুলে যেতে পারে, বিশেষ করে কথোপকথনের মাধ্যমে। এই সময় আপনি হবেন পরিবার ও কর্মক্ষেত্রের মাঝে ভারসাম্য রক্ষায় দক্ষ। আপনার কথা হবে সহানুভূতি সম্পন্ন, তবু যুক্তিভিত্তিক। সামগ্রিক প্রভাব যদি বলা যায়, বুধের এই গোচর যেন আপনার জীবনে এক যুক্তিবাদী আলো জ্বালায়। কর্মক্ষেত্রে কৌশলী পদক্ষেপ, পারিবারিক ক্ষেত্রে কোমল ও বিবেচক মনোভাব, এই দুইয়ের মিশ্র প্রভাবে আপনি হয়ে উঠতে পারেন স্মার্ট, স্টেবল এবং সৃজনশীল আত্মা। এই সময়টা হলো অন্তরে যুক্তি এবং বাহিরে সৌহার্দ্য, এই নীতিতে জীবন চালানোর শ্রেষ্ঠ মুহূর্ত। আবার আগামী 15 মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন, যেটা কর্কট রাশির দ্বাদশতম ঘর। দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবেন, তখন জীবন ধীরে ধীরে এক অন্তর্মুখী, গভীর ও মানসিক মুক্তির পথে মোড় নেয়। এই সময়টি আপনাকে দিতে পারে আধ্যাত্মিক উন্নতির অসাধারণ সম্ভাবনা। ভ্রমণ, ধ্যান, প্রার্থনা কিংবা নিভৃত চিন্তা আপনাকে অন্তরের দিক থেকে নতুন করে গড়ে তুলবে। বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত কাজের মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য এই সময়টি হতে পারে একটি শুভ সময়ের শুরু। যারা সৃজনশীল পেশায় যুক্ত, কবিতা, সঙ্গীত, চিত্রকলা কিংবা থেরাপি, এক নতুন অনুপ্রেরণা আসতে পারে। অতীতে ক্লান্তি থেকে মুক্তি পেতে পারেন এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ এনে দিতে পারে এই গোচর। এক কথায় এটি একটি অদৃশ্য আশীর্বাদের সময়, যেখানে আপনি নিজেকে ভেতর থেকে নতুন করে খুঁজে পেতে পারেন। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে দেবগুরুর দৃষ্টি সর্বদা শুভ। এটি মায়ের কোলের মতো প্রশান্তি ও আশ্রয় দেয়। বাসস্থান, জমি বা সম্পত্তি সংক্রান্ত কিছু শুভ সুযোগ আসতে পারে। পরিবারের মধ্যে বোঝাপড়া বাড়বে, বিশেষ করে মা বা পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। মানসিক শান্তি ও স্থিতি বাড়বে, যেটা আপনার দৈনন্দিন কাজকে আরও ফলপ্রসূ করে তুলবে। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ ঘরে। শত্রু জয় ও কাজের প্রতি দায়িত্ববোধ বাড়তে দেখা যায়। দেবগুরুর দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়ে, তখন দৈনন্দিন দায়িত্ব পালন আরও সহজ হয়ে যায়। আপনি ধৈর্য, সুবিবেচনা ও সহানুভূতির মাধ্যমে বাধা কাটিয়ে উঠতে পারবেন। যে কোনো সমস্যা, ঋণ, স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে তার মধ্যে ধীরে ধীরে সমাধানের আলোর দিশা দেখা যেতে পারে। শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে কঠোরতায় পরাজিত করার সময় এটা নয়, বরং প্রজ্ঞার মাধ্যমে আপনি আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে পারেন। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি থাকছে আপনার অষ্টম ঘরে, যেখানে আপনার মধ্যে থাকা গোপন শক্তির জাগরণ হতে দেখা যায়। অষ্টম ঘরে দেবগুরুর দৃষ্টি অনেক সময় অপ্রত্যাশিত ফলাফল বা রহস্য উদ্ঘাটনের দিকে ইঙ্গিত দেয়, তবে এই সময় তা হতে পারে আশীর্বাদ স্বরূপ। হঠাৎ করে অর্থের সুযোগ আসতে পারে, গভীর জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়তে পারে, বিশেষ করে আধ্যাত্মিকতা বা চিকিৎসা বিদ্যার মতন গ্রহ বিষয়গুলি। মানসিকভাবে সংবেদনশীল হলেও আত্মরক্ষা ও পুনর্জন্মের শক্তি পাওয়া যায়। সামগ্রিক প্রভাবের কথা যদি বলা যায়, দেবগুরু বৃহস্পতির এই গোচর যেন আপনার জীবনে এক নীরব কিন্তু গভীর রূপান্তরের সময়। এই সময় আপনি হয়তো বাইরের সাফল্য নিয়ে বেশি আলোচনায় আসবেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি গড়ে তুলবেন এক অদম্য আত্মশক্তি ও আধ্যাত্মিক বোধ। এই সময়ে আপনার মূল মন্ত্র, যা দৃশ্যমান নয়, সেটাই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। আবার আগামী 18 মে রাহু আপনার অষ্টম ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহুর প্রবেশ যখন অষ্টম ঘরে হয়, যা প্রাকৃতিকভাবে রহস্য, পুনর্জন্ম, গগন সম্পদ ও হঠাৎ পরিবর্তনের ঘর নামে পরিচিত, এই গোচরটি যেন জীবনে এক গোপন স্তর উন্মোচন করে। আপনি নিজের অজানাকে জানার আকর্ষণে গভীর গবেষণা, তন্ত্র, আধ্যাত্মিকতা বা গ্রহবিদ্যায় আগ্রহী হয়ে উঠতে পারেন। অপ্রত্যাশিত কোনো সম্পদ, সুযোগ বা পরিবর্তন আপনার জীবনে উঁকি দিতে পারে, যদি আপনি সাহসিকতা বা আত্মবিশ্বাস ধরে রাখেন। এটি একটি রূপান্তরের সময়, যেখানে পুরনো ভয় কাটিয়ে আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর হচ্ছে আত্মার মুক্তির পথ। রাহুর দ্বাদশ ঘরের দৃষ্টি আধ্যাত্মিক চর্চা, স্বপ্ন, নিঃসঙ্গতা ও আত্মসমর্পণের জগতে আপনার মনকে টানবে। কেউ কেউ বৈদেশিক যাত্রা, গবেষণা বা আধ্যাত্মিক আশ্রমে যাওয়ার সুযোগ পেতে পারেন। মনের দিক থেকে এক নিঃশব্দ পরিবর্তন শুরু হতে পারে, যেখানে আপনি ভেতরে ভেতরে দৃঢ় কিন্তু বাইরে শান্ত থাকবেন। ধ্যান বা অন্তর্মুখী সাধনার মধ্য দিয়ে আপনি নতুন অভিজ্ঞতা ও উপলব্ধি লাভ করতে পারেন। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর, আত্মমূল্যবোধের ঘর।
যেখানে আপনার আত্মমূল্যবোধের পরীক্ষা হয়। রাহুর দৃষ্টি যখন দ্বিতীয় ঘরে রয়েছে, আপনার অর্থ, ভাষা এবং পারিবারিক সংযোগে অদ্ভুত আকর্ষণ তৈরি হতে দেখা যায়। অর্থনীতিতে হঠাৎ উত্থান পতনের সম্ভাবনা থাকলেও নতুন ইনকাম সোর্স বা চিন্তার ধরনে ভিন্নতা আসতে পারে। আকস্মিক অর্থলাভ উড়িয়ে দেওয়া যায় না। কথাবার্তায় বুদ্ধিদীপ্ত কৌশল প্রয়োগ করলে আপনি সংবাদ মাধ্যম, ডিজিটাল পণ্য বা পেশাগত উপস্থাপনায় সফলতা পেতে পারেন। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘরে। বাসস্থান পরিবর্তন, রিনোভেশন বা পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনা তৈরি হতে পারে। কিছুটা মানসিক অস্থিরতা থাকলেও সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখলে অন্তরের স্থিতি ফিরে আসবে। গৃহসজ্জা, প্রযুক্তির সংযোজন বা ডিজিটাল জীবনযাত্রার মধ্যে নতুন দিক খুলে যেতে পারে। একই সঙ্গে রাহুর দৃষ্টি থাকছে আপনার সপ্তম ঘরে। সপ্তম ঘর আগেই বলেছি সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘর। এটি নতুন ধরনের অংশীদারিত্ব, অনলাইন চুক্তি বা বিদেশি সংযোগের সম্ভাবনা এনে দিতে পারে। দাম্পত্য জীবনে কারোর জন্য ভিন্নধর্মী চিন্তাভাবনা বা বোঝাপড়ার প্রয়োজন হতে পারে, কিন্তু ধৈর্য ও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলে সম্পর্ক আরও গভীর হবে। সামগ্রিক দিক থেকে যদি বলি, রাহু যখন অষ্টম ঘরে তখন সে বলে ভয়ের মুখোমুখি হও, গোপন দরজা খুলে যাবে। এই সময়টা এমন এক অধ্যায় যেখানে আপনার জীবন ধীরে ধীরে পাল্টাবে ভেতর থেকে, চুপিসারে, নিঃশব্দে। সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে এই সময়টি আপনাকে আত্মবিশ্বাসী, প্রজ্ঞাবান ও অভ্যন্তরীণভাবে সমৃদ্ধ করে তুলতে পারে। একই সঙ্গে 18ই মে কেতুর গোচরও হচ্ছে রাহুর সাথেই। এ সময় কেতু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। কেতু যখন দ্বিতীয় ঘরে আসে তখন আপনার বাহ্যিক অর্জনের বদলে আভ্যন্তরীণ উপলব্ধি ও আত্মনিয়ন্ত্রণ শিখতে পারেন। কিন্তু আপনাকে এই সময় আর্থিক বিষয়ে সংযমী হতে হবে, খরচের জায়গায় বিচক্ষণ হতে হবে, কারণ এই সময়টা সঞ্চয়ের চেয়ে আত্মজিজ্ঞাসা শেখানোর। আপনার কথাবার্তায় গাম্ভীর্য ও মরমী ঋজুতাও আসতে পারে। অনেক সময় আপনাকে চুপচাপ থাকতে দেখা যায়। এই নীরবতাই কিন্তু আপনার প্রধান শক্তি, কারণ এটি আত্মবিশ্বাস থেকে আসে, দুর্বলতা থেকে নয়। যারা আধ্যাত্মিক ব্যক্তি রয়েছেন এই সময় আধ্যাত্মিক জ্ঞানে বা মন্ত্র সাধনায় প্রবেশের প্রবণতা আরও বাড়তে দেখা যায়। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ ঘরে। শত্রু, প্রতিযোগিতা বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যদি আসে, কেতুর এই দৃষ্টি আপনাকে অন্তর্জাগৃত সাহস ও কৌশল দিয়ে তা অতিক্রম করার শক্তি দেবে। শারীরিক বা মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন, তবে এই সময়টা যোগ, আয়ুর্বেদ বা ধ্যান চর্চার জন্য অত্যন্ত অনুকূল। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘর রহস্য ও রূপান্তরের স্থান। কেতুর দৃষ্টি এখানে গোপন বিষয়ের গভীর প্রবেশ করতে সহায়তা করবে। আধ্যাত্মিক চর্চা, মনোবিজ্ঞান কিংবা কোনো গোপন বিদ্যায় আগ্রহ দেখা দিতে পারে। আপনার অভ্যন্তরীণ ভয় বা সংশয় কাটিয়ে ওঠার এক গোপন আলো এখানে জ্বলতে পারে। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার দশম ঘরে। কেতুর দৃষ্টি কর্মক্ষেত্রে নির্লিপ্ত ভঙ্গি ও আত্মবিশ্বাসী নিঃশব্দ কর্মক্ষমতা এনে দিতে পারে। অনেকেই আপনাকে নিয়ে বুঝতে পারবে না, তবে আপনার কাজ চুপচাপ সামনে এগিয়ে যাবে। নেতৃত্বের আসন নয়, দায়িত্বপূর্ণ নীরব নেতৃত্ব এই সময় আপনার শক্তি হবে। একই সঙ্গে কেতুর দৃষ্টি থাকছে আপনার দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে কেতুর দৃষ্টি একেবারে আধ্যাত্মিক, মরমী ও অবিচ্ছিন্ন। এটি আপনার ভেতরের জগতে ডুব দিতে সাহায্য করবে। ধ্যান বা স্বপ্নের মধ্যে নিজেকে খুঁজে পেতে পারেন। আত্মদানের মাধুর্য বোঝার সময় এসেছে। কোনো কিছু পেতে হলে আগে কিছু ছেড়ে দিতে হয়, সেটি শেখাচ্ছে কেতু। সার্বিকভাবে যদি বলতে হয়, কেতুর এই গোচর যেন আপনার জীবনে এক অভ্যন্তরীণ আলো জ্বালায়, যেখানে বাহ্যিক ফলের চেয়ে বেশি গুরুত্ব পায় আত্মোন্নয়ন, আত্মবিশ্বাস এবং আত্মশক্তি। আবার আগামী 31শে মে গুরুশ্রেষ্ঠ শুক্র আপনার দশম ঘরে প্রবেশ করছেন। দশম ঘরে শুক্র কর্মক্ষেত্রে সৌন্দর্য ও সমঝোতা স্পর্শ। শুক্র যিনি প্রেম, সৃজনশীলতা ও রসনাবোধের গ্রহ, তিনি যখন কর্কট রাশির দশম ঘরে আসেন তখন কর্মক্ষেত্রে কেবল কঠোর পরিশ্রম নয়, নান্দনিকতা ও কৌশলও সমান গুরুত্ব পায়। যারা সৌন্দর্য, ফ্যাশন, বিনোদন, শিল্প বা গণমাধ্যমে কাজ করেন তাদের জন্য এই সময়টি হতে পারে এক উজ্জ্বল সম্ভাবনার দ্বার। কর্মক্ষেত্রে আচরণ, স্টাইল ও উপস্থাপনার দক্ষতা আপনার নেতৃত্বকে আরও মুগ্ধকর করে তুলতে পারে। সহকর্মীদের সাথে মধুর সম্পর্ক তৈরি হতে পারে। সৌজন্যপূর্ণ ব্যবহার এবং কৌশলী কথাবার্তার মাধ্যমে আপনি একটি সুন্দর কাজের পরিবেশ গড়ে তুলতে পারেন। কেউ কেউ কর্মস্থলে প্রেম বা গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা দেখতে পারেন, অবশ্যই যদি তা পরিপক্কতায় পরিচালিত হয়। একই সঙ্গে গুরুশ্রেষ্ঠ শুক্রের দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে শুক্রের দৃষ্টি থাকা মানে আপনার হৃদয়ের কাছের মানুষগুলোর সঙ্গে সময় কাটানো, স্নেহবোধ ও আবেগের গভীরতা বাড়তে দেখা যায়। পরিবারে ভালোবাসা, স্নেহ এবং বোঝাপড়ার পরিবেশ আরও মজবুত হতে পারে। কেউ কেউ নতুন গৃহসজ্জা, গৃহসামগ্রী, সাজসজ্জায় মনোযোগ দিতে পারেন এবং তাতে আনন্দও পাবেন। এই সময় মা বা মাতৃস্থানীয় কারোর কাছ থেকে ভালোবাসা ও আশীর্বাদ পাওয়া সম্ভব। আবেগপ্রবণ হলেও আপনার হৃদয় হবে শান্ত, কোমল এবং সুরে ছন্দে পরিপূর্ণ। সার্বিক প্রভাব যদি বলতে হয়, এই গোচর যেন বলে শুধু কাজ নয়, কাজের ভেতরেও থাকুক রুচি, সম্পর্কে থাকুক কোমলতা। শুক্র দশম ঘরে এসে কর্মজীবনের কাঠামোর মধ্যে রূপ, রস ও সম্পর্কের ছোঁয়া দিয়ে যান।
আর তার দৃষ্টি যখন পড়ে চতুর্থ ঘরে, তখন আপনার হৃদয়েও বাসা বাঁধে ভালোবাসা, ঘরোয়া শান্তি ও স্নিগ্ধ আবেগ। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। এই ভিডিওটির থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতন তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।